অনিন্দিতা মুখার্জি সাহার লেখা গল্প একলা আকাশ। জেঠিমা ভালো আছেন তো? এসে থেকে আপনাকে দেখলামই না তো। জানলা বন্ধ করতে গিয়ে পাশের বাড়ির নিতাই জেঠুর বউকে দেখতে পেল রাত্রি। উনি জানলা দিয়ে নিচে কিছু দেখছে বোঝা গেল। ওপাশ থেকে নমিতা দেবী বললেন, আর বলিস না মা, হাঁটুর ব্যথায় আর পারি না, তাও চলছিল কোনো মতে। কিন্তু তোর বাবা ভালো মানুষ, সুস্থ মানুষ এভাবে চলে যাবে সত্যি মানতে পারছি না। তোর জেঠু তো চুপ হয়ে গেল সেই থেকে। রাত্রি শুনল নমিতা দেবীর গলাটা ধরে এসেছে। এই পাড়ার প্রতিটা বাড়ি খুব ভালো, প্রত্যেক পরিবার একে অপরের সাথে যোগাযোগ রাখে। এই শান্তিতেই রাত্রি মুম্বাইতে থাকতে পারে। কিন্তু এখন মনে মনে বিষয়টা নিয়ে ভাবতেই নমিতা দেবী বললেন, গিরিশদা যে এরকম চলে যাবে ভাবতেই পারছি না রে মা। আমাদের আশপাশের বাড়িতে উনি ছিলেন শক্তপোক্ত। রোজ সকালে জানলায় দাঁড়িয়ে কত কথা, বৌদি হাঁটুন, পা ব্যথায় এটাই তো বড় ওষুধ। অথচ দেখ, এমন পায়ে ব্যথা যে মানুষটার কাজের দিন পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারলাম না। তোর কাকু বলছিল ছেলে মেয়ে দুটো আয়োজন করেছিল দেখবার মতো। রাত্রি শুনেছে এই আলোচনার কথা অনেকের মুখেই। অনেকেই বলছে যে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করেছেন, কি সুন্দর কাজ করলো বাবার। কিন্তু রাত্রি তো জানে না ওর মা পরমা দেবী একটা টাকাও নেয়নি ছেলে মেয়েদের কাছ থেকে। কত সেধেছিল রাত্রি। ওর বর সব্যসাচী, দাদা বোধন, কিন্তু একটা টাকাও নেননি উনি। কেউ জানেও না খরচটা যে পরমা দেবী নিজে করেছেন। ওনার বরের জমানো টাকা থেকেই সবটা হয়েছে। রাত্রিকে উদাস দেখে নমিতা দেবী বললেন, হ্যাঁ রে, পরমাদি ভালো আছেন তো? শরীর ঠিক আছে? সেই যে দাদা চলে গেলেন, আমরাও ওই বাড়ি থেকে ফিরে এলাম, আর একবারও পরমাদির সাথে দেখা হলো না। পা দুটো নিয়ে পাশের ঘরে যাওয়ার ক্ষমতাটুকু নেই। রাত্রি দেখলো এটাই সঠিক সময়, তাই বলল, জেঠিমা এই কদিন বাড়ি ভর্তি লোক ছিল, অসুবিধা হয়নি। কাল থেকে কি হবে সেটাই ভাবছি। তোমরা আমার মাকে একটু দেখো। রাত্রির গলায় কান্না মিশে আছে। এবার বেশ চমকালেন নমিতা দেবী। মুখটা জানলার একদম কাছে এনে বললেন, মানেটা কি? রাত্রি বলল, আমরা দাদারা কাল ভোরেই বেরিয়ে যাব জেঠিমা। নমিতা দেবীর মুখটা দেখে এবার নিজেরই খারাপ লাগলো রাত্রির। সামলে নিয়ে বলল, কি করব জেঠিমা, কাজ করে খেতে হবে তো। মাকে বললাম চলো আমাদের সাথে, সেটাও যাবে না। আমরাই বা কি করি বলো? আমাদের দুজনেরই অফিস, ওদিকে দাদার অফিস। সাথে সাথে নমিতা দেবী বললেন, তোর বৌদি তো কিছু করে না, ও তো কটা দিন থেকে যেতে পারতো। রাত্রি কি এটা চায়নি? কিন্তু সেই টানটাই তৈরি হয়নি কখনো শাশুড়ি আর বৌমার। আর হবেই বা কি করে? বিয়ের 1 মাসের মধ্যেই ব্যাঙ্গালোর চলে গেছিল তোরসা বরের সাথে। বছরে একবার কলকাতায় আসে 1 সপ্তাহের জন্য। রাত্রি দেখলো নমিতা দেবী তাকিয়ে আছেন, হয়তো বৌদির কথা জানতে চাইছে। রাত্রি বলল, কি করবে বলো জেঠিমা, বাচ্চা ছোট। আমরা তো সব কোনো রকমে চলে এলাম খবর পেয়ে। ও বাচ্চাটা জিনিসপত্র কিচ্ছু সেরকম আনেনি। আর তাছাড়া দাদা ওখানে একা, কি করে সব গুছিয়ে করবে? নমিতা দেবী বলেন, সেই তো একাই বটে, তবে পরমাদিও একা হয়ে গেলেন। বুকটা মুচড়ে উঠল রাত্রি নমিতা দেবীর কথায়, কিন্তু ভীষণ অসহায়। কি করবে ও? কতবার মাকে বোঝালো কদিন থেকে চলে এসো, শুনলই না। বোন খেতে এসো। নিচ থেকে বৌদি মানে তোরসার ডাক শুনে যেন বাঁচল রাত্রি। এমন একটা মুহূর্তে আটকে আছে ও, যেটাকে উপেক্ষা করতেও পারবে না, আবার সইতেও পারবে না। বাইরে থেকে কেউ সাহায্য না করলে এই পরিস্থিতি থেকে বেরোনো মুশকিল। তোরসা ডেকে বাঁচালো ওকে। রাত্রি চিৎকার করে বলল, আসছি। তারপর নমিতা দেবীকে বলল, জেঠিমা আমি আসি, তোমরা মায়ের একটু খোঁজ নিও। জেঠুর কাছে পলাশদার কাছে আমার নাম্বার আছে, যদি কোনো সমস্যা হয় জানিও। ওপাশ থেকে সম্মতি দেওয়া ছাড়া আর কিছু করার নেই নমিতা দেবীর। রাত্রি জানালাগুলো বন্ধ করে একবার চোখ ঘুরিয়ে দেখলো ঘরটাকে। এই ঘরটাই রাত্রির বাবা মায়ের ঘর ছিল। আজ 4 বছর হলো বাড়ি ছেড়েছে রাত্রি। প্রথমে চাকরি সূত্রে, তারপর ফিরে এসে 1 বছর আগে বাড়ির সাথে গোত্রও ছেড়েছে। বিয়ে হয়েছে সব্যসাচীর সাথে।
একই অফিসে দুজনে চাকরি করে। এই ঘরটায় কত স্মৃতি রাত্রির, ওই ভুলতে পারছে না। জানে না পরমা দেবী কি করে থাকবে। কি থেকে কি যে হলো। আগের দিন 9টা নাগাদ কথা হলো বাবার সাথে। ঘুমোতে যাওয়ার আগে রোজ কথা বলতো রাত্রি। বাবা মা অবশ্য অনেকটা রাত অবধি জাগতো, কিন্তু ঘুমের তাড়া ছিল রাত্রিরই। ভোর 3টে নাগাদ পাশের বাড়ির পলাশদার ফোন। মুহূর্তটা ভাবলে এখনো গা হাত পা ঠান্ডা হয়ে যায় রাত্রির। কিন্তু মাকে দেখে খুব অবাক লাগছে। একদমই কাঁদছে না, বরং বেশ সাবলীল। হাসছে, রান্না করছে, নাতির সাথে খেলছে। তাই হয়তো ওনাকে একা ফেলে যাওয়ার সাহস পাচ্ছে রাত্রি আর ওর দাদা বোধন। কতভাবে রাত্রি কাঁদানোর চেষ্টা করেছে পরমা দেবীকে, কিন্তু কোথায় কান্না। বারবার সব এড়িয়ে যাচ্ছে কাজের আছিলায়। শেষে রাত্রি বলল, মা তুমি এখন নিচে ঘুমো, ওপরের ঘরটায় ঢুকলে আরো খারাপ লাগবে। তাতেও কোনো প্রতিবাদ নেই। শেষমেশ পরমা দেবীকে বলে গিরিশবাবু সব জামা কাপড়, বই, প্রতিদিনকার ব্যবহারের সব জিনিসগুলো ওপরের ঘরে গুছিয়ে রাখলো রাত্রি। এমনকি শ্রাদ্ধে বানানো গিরিশবাবুর ছবিটাও এই ঘরেই টানিয়ে দিয়েছে, যাতে কোনোভাবেই বাবার না থাকাটা মায়ের না মনে পড়ে। সব গুছিয়ে আর একবার গিরিশবাবুর ছবির দিকে তাকালো রাত্রি। তারপর লাইটটা অফ করে 0 পাওয়ারের বাল্বটা জ্বালিয়ে দিয়ে দরজাটা আটকে তালা দিয়ে দিল। বুকটা হুহু করছে রাত্রির। সিঁড়ি দিয়ে নেমে দেখলো পরমা দেবী দাদার ছেলেকে খাওয়াতে বসেছে, সাথে গল্প বলছে। এই গল্পটা ঠাকুরমার ঝুলির গল্প। এসব তো মা বাবার মুখেই শুনেছে রাত্রি। আজকাল এসব বাচ্চারা পায় কোথায়। রাত্রি নেমে এসেছে দেখে সব্যসাচী বলল, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি চলো। ভোর 4:30তে না বেরোলে হবে না, 6:30টার ফ্লাইট। বোধন বলল, আমরাও তখনই বেরোবো। ব্যাঙ্গালোরের ফ্লাইটটা অবশ্য 8টায়। একটু পরে বেরোলেও হয় আমাদের। তোরসা এসে রুটির প্লেটটা রাত্রিকে দিতে দিতে বলল, একসাথেই বেরিয়ে চলো। আমরা বেরিয়ে গেলে মা নিশ্চিন্তে শুতে পারবে, না হলে আবার উঠতে হবে আমাদের জন্য। কথাগুলো শুনে রাত্রির মনে হলো তোরসা ভয় পাচ্ছে। আগে ভাগেই বেরিয়ে গেলে ও থাকার ব্যাপারে যে চাপটা চলছে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। সবাই প্রায় বলছে তোরসাকে থেকে যেতে। বোধনও একবার বলেছিল, শুধু আপত্তি ছিল দুজনের, যে থাকবে আর যে রাখবে। সব্যসাচী বলল, মা কাল থেকে আপনার কাজের মেয়েটা রাতে থাকবে তো? পরমা দেবী হাতে রুটির টুকরোটা নাতির মুখে গুঁজে দিয়ে বললেন, সারাদিন থাকবে। রাতে আর ঝামেলা বাড়াতে চাইছি না, বুঝলে? ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। কখন কি বিপদ আপদ ঘটাবে। গড়গড় করে কথা বললেন পরমা দেবী। ছেলের বউ আর জামাই ছাড়া নিজের পেটের ছেলে মেয়েও অবাক হয়ে যাচ্ছে ওনার এরকম ব্যবহারে। এত বড় একটা শোক, তাও কি স্বচ্ছতা। সদ্য স্বামীকে হারিয়ে একজন ঘরোয়া সাধারণ মানুষ কিভাবে শোকতাপহীনভাবে থাকতে পারে জানা নেই। রাত্রি বলল, মা যাই করো ফোনটা কাছে রাখবে। হোয়াটসঅ্যাপ শিখিয়ে দিয়েছি, সবসময় ওতে যোগাযোগ রাখবে। আর এমার্জেন্সি নাম্বারে পলাশদার, নিতাই জেঠু, মিষ্টি বৌদি আর মদন কাকার নম্বর সেভ করে দিয়েছি, ডায়েরিতেও লেখা আছে। রুটিটা চিবোতে চিবোতে আবার বলল রাত্রি, আর শোনো, দোকান বাজার সব মিনতি আর ওর বর করবে। রাত্রির কথা শুনে বোধন বলল, সে ঠিক আছে, কিন্তু ওদের আবার টাকা পয়সার লোভ বেশি দেখিও না, তাহলে লুটে পুটে খাবে। বোধনের কথাটা কানে বাজলো রাত্রির। মায়ের দামের থেকে বেশি দাম টাকা পয়সার। রাত্রি দেখলো পরমা দেবী তাকিয়ে আছেন বোধনের দিকে। ঘর জুড়ে নিঃশব্দতা। শব্দ করল তুতাই, বোধনের 3.5 বছরের ছেলে। বলল, ঠাম্মি তারপর? পরমা দেবী নিজেকে সামলে নিয়ে বললেন, তারপর রাক্ষস এসে ধরে নিয়ে গেছিল রাজকুমারীকে। ভাগ্যিস ধরে নিয়ে গেছিল, তাই তো বেঁচে গেল বোধন, সাথে রাত্রিও সেই মুহূর্তে লজ্জার হাত থেকে। ভোর 4:30তেই বাড়ির ঠিক গায়ে এসে দাঁড়ালো গাড়ি। সব্যসাচী আর বোধন নিজেদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে একে একে। তোরসা ছেলেকে রেডি করছে, আর রাত্রি দাঁড়িয়ে আছে মন খারাপ করে। পরমা দেবীও দাঁড়িয়ে, কিন্তু মনের অবস্থা দেখে বোঝার উপায় নেই। গাড়িতে এসে উঠল সবাই। পরমা দেবী নাতিকে একবার বুকে জড়িয়ে ধরলেন। কিছুটা সময় থামলো যেন। বোধন আর রাত্রি বারবার দেখছে মাকে, হয়তো খুঁজছে মায়ের চোখের জলটুকু। প্রণাম করলো 4জন। পরমা দেবী হেসে বললেন,
পৌঁছে জানাস সব। তারপর তোরসাকে বলল, দাদু ভাইয়ের বুকে কিন্তু একটু সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিস। তোরসা কেঁদে ফেলে বলল, তুমি সাবধানে থেকো, নিজের যত্ন নিও। চোখের জল এবার বোধনেরও দেখা গেল। সব্যসাচীর চোখটাও চিকচিক করছে। রাত্রি তো ঘুম থেকে উঠে থেকেই কেঁদে যাচ্ছে। চোখের জল শুধু নেই পরমা দেবীর। হাসি মুখে বিদায় দিলেন ছেলে মেয়েদের। গাড়ি চলে গেল চোখের আড়ালে। কিছুক্ষণ সেই যাওয়াটার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন পরমা দেবী। সবাই চলে গেল, আমি কি করব এখন? রাস্তার উপরে দাঁড়িয়েই আনমনে বলে তাকালেন সামনের দোতলা বাড়িটার দিকে, যেখানে ছেলে মেয়ে সবার আলাদা আলাদা ঘর আছে। নিজে হাতে পরিকল্পনা করে বানিয়েছিলেন গিরিশবাবু। পরমা দেবী আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন অন্ধকারে। বুঝতে পারছেন না কি করবে। সামনে রাস্তা ধরে পালিয়ে যাবেন নাকি ঢুকে যাবেন ঘরে, যদিও দুটোই সমান অন্ধকার। কোনো উপায় নেই দেখে ঢুকে গেলেন ভিতরে। দরজা বন্ধ করে সামনের দেওয়ালের হুকে লাগানো চাবিটা নিয়ে সোজা উপরে উঠে গেলেন। বন্ধ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে টিউবটা জ্বালালেন। সাথে সাথে হেসে উঠলেন গিরিশবাবু। ছবি তুলতে বড্ড ভালোবাসতেন মানুষটা। সবসময় ইয়ার্কি করে বলতেন, পরমা, ভালো করে ছবি তুলে রাখো, মরে গেলে তোমার ছবি খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাব। ওনার বিশ্বাস ছিল আগে পরমা দেবী মরবেন, তারপর উনি। সবাই তাই ভাবত, কারণ বেশি ভুগতেন পরমা দেবী। যেদিন রাতে গিরিশবাবু মারা গেলেন সেদিন রাতেও গ্যাসের ব্যথায় কষ্ট পেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন পরমা দেবী। কোথা থেকে যে কি হয়ে গেল! কি করবে এখন উনি? এক পাও একা রাখেননি কখনো। বিয়ের পর 1 বছরের জন্য শুধু বদলি হয়েছিল, সেটুকুই একা থাকা। কেমন পাগল পাগল লাগছে পরমা দেবীর। কোথায় যাবেন? কার কাছে যাবেন? ছেলে মেয়ে, ওদের সংসারে নিজেদের উপর খুব টান নেই, টান থাকবে মায়ের উপর। ছেলে বউয়ের সংসারে বা মেয়ে জামাইয়ের সংসারে থাকতে উনি পারবেন না, দম বন্ধ হয়ে যাবে। কিন্তু একাই এ বাড়িতে কি করবেন উনি? বুকের ভিতর খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন পরমা দেবী, কিন্তু কি করলে কষ্টটা যাবে বুঝতে পারছেন না। কিছু না বুঝে চিৎকার করে কাঁদতে শুরু করলেন পরমা দেবী। এবার মন খুলে কান্না, যেখানে প্রলাপ নেই, বিলাপ নেই। বুকের একদম ভিতর থেকে কান্নাটা বেরোচ্ছে। গিরিশবাবু চলে যাওয়া থেকে আজ ছেলে মেয়ে চলে যাওয়া অবধি এই কাঁদলেন উনি। ভেতরে ভেতরে পুড়ছিলেন রোজ, কিন্তু কাঁদতে পারছিলেন না। উনিও দুর্বল, এটা দেখাতে পারেননি কাউকে। পাছে ছেলে মেয়ের সমস্যা হয়, ওরা ফিরে যেতে না পারে, তাই শক্ত ছিলেন। কান্নার মাঝে অস্পষ্ট স্বরে বলে চলেছেন, কেন চলে গেলে বলো? কিভাবে বাঁচবো আমি এবার? কি আঁকড়ে থাকবো এত বড় বাড়িতে? কতক্ষণ এই কান্না চলবে জানেন না পরমা দেবী, তবে চোখের জলে বাধা দিলেন না। উনিও চাইছেন মন হালকা করতে, কারণ শ্বাস যখন পড়ছে থাকতে ওনাকে হবেই। দুদণ্ড ভেবে তাড়াতাড়ি উঠে গেলেন আলমারির সামনে। ওটাই ওনার আর গিরিশবাবুর একসাথের আলমারি। কাল অবশ্য রাত্রি পরমা দেবী সব জিনিস এই আলমারি থেকে বের করে নিচে নামিয়ে দিয়েছে। পাগলি মেয়ে, ভেবেছে এই ঘরে না ঢুকলে পরমা দেবী ভুলে যাবেন হয়তো গিরিশবাবুকে। উনি যে প্রতি শ্বাসে আছেন সেটা কাকে বোঝাবেন পরমা দেবী? আলমারিটা খুলে ভেতর থেকে হাতল ভাঙা কালো বাক্সটা বের করে আনলেন। জং ধরা লকটা খুলতেই দেখতে পেলেন বজরংবলীর মূর্তিটা। পুরো বাচ্চাদের মতো দেখতে বলে পছন্দ হয়েছিল পরমা দেবীর। কিনে দিয়েছিলেন গিরিশবাবু মেলা থেকে। তার 2 দিন পর উনি বদলি হয়ে গিয়েছিলেন পুরুলিয়ায়। রোজ রাতে একে নিয়ে ঘুমাতেন পরমা দেবী। ওই 1 বছর যা চেয়েছিলেন সব দিয়েছেন এই হনুমান শিশুটি। 1 বছরের মধ্যে পুরুলিয়া থেকে ফিরিয়েও দিয়েছিলেন গিরিশবাবুকে। আজ থেকে আবার একে নিয়ে পথ চলা শুরু হবে পরমা দেবীর। এই মূর্তি জড়িয়েই উনি বাঁচবেন আর প্রার্থনা করবেন খুব তাড়াতাড়ি নিজের মানুষটার কাছে ফিরে যাওয়ার। নিরাশ করবেন না এই হনুমান শিশু। মূর্তিটাকে বুকে জড়িয়ে বন্ধ জানালাগুলো খুলে দিলেন পরমা দেবী। পূব দিকে জানলা, দেখলেন ওনার একলা আকাশ জুড়ে সূর্য উঠছে, আবার আলো হচ্ছে আকাশ। রোজকার ঘটনা, কিন্তু প্রতিটা আলোর আলাদা আলাদা মানে থাকে। মানে যেমনই থাক, এতে নিজেকে মুড়ে নিয়েই বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে।
এরই নাম আশার আলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।